দীর্ঘ ২১ বছর পর ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জয় এবং এই সুখবর নিয়ে এবং এই ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আহমেদ রিজন প্রতীক, সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট। তো গতকালকে প্রথম ওডিআইতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয় এবং সত্যি কথা বলতে গেলে বেশ একটা লম্বা সময় পর এই দু দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ অনুষ্ঠিত হয়। আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশের এইবারকার যে স্কোয়াডটা রয়েছে এবং অস্ট্রেলিয়া রাইট নাও যে ধরনের ফর্মে রয়েছে তাতে একটি কিনলি ফট কন্টেস্ট হয়তো আমরা দেখতে পারি, কিন্তু গতকালকে আসলে আমাদের সকল প্রেডিকশনকে আসলে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ দুমড়ে মুচড়ে দিয়েছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিমকে। সো কনগ্রাচুলেশনস টু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। এখন যদি আমি ম্যাচ অ্যানালাইসিসে যাই, গতকালকে প্রথমে ব্যাট করে বাংলাদেশ 50 ওভারে 8 উইকেটে 284 রান সংগ্রহ করে জবাব দিতে নেমে 42.2 ওভারে 191 রান 9 উইকেটে অস্ট্রেলিয়া তাদের ইনিংস আসলে শেষ করে এই অর্থে যে বৃষ্টির জন্য পরবর্তী তার খেলা হয়নি, যার ফলশ্রুতিতে ডিএল মেথডে বাংলাদেশ 86 রানে ম্যাচটি জয়লাভ করে নেয়। এখন যদি আমি ম্যাচের অ্যানালাইসিসে আসি, সবার প্রথমে আমি আসলে বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই। এখানে কি পারফর্মার যারা ছিলেন গতকালকের ম্যাচে, তানজিদ হাসান তামিম 44 বলে 54 রান করেছেন উনি, নাজমুল হোসেন শান্ত 86 বলে 67 রান, এবং যার কথা না বললেই নয় মোসাদ্দেক হোসেন সৈকত, হোয়াট আ ব্রিলিয়ান্ট কামব্যাক, 70 বলে 86 রান অপরাজিত ছিলেন, অনবদ্য একটি ইনিংস খেলেছেন। এবং সত্যি কথা বলতে গেলে মোসাদ্দেক হোসেন সৈকতের এই ইনিংসটির বদলতে কিন্তু বাংলাদেশ আসলে 250 ঊর্ধ্ব একটি টোটাল আসলে পোস্ট করতে সক্ষম হয়। আমরা যদি মোসাদ্দেক হোসেন সৈকতের এই ইনিংসটা বাদ দিই, বাংলাদেশের ইনিংস কিন্তু গতকালকে 200 রান পেরোতে স্ট্রাগল করতো। সো আর ভেরি বিগ থ্যাঙ্কস টু মোসাদ্দেক হোসেন সৈকত ফর হিজ ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং বল হাতেও কিন্তু উনি দুর্দান্ত ছিলেন, 10 ওভার বোলিং করে 37 রান খরচা করে উনি 2 উইকেট তুলে নেন। এখন ব্যাটিং ইনিংসে যদি বাংলাদেশের ব্যর্থতার কিছু নিদর্শন আমরা খুঁজে দেখতে চাই, তাহলে অবশ্যই সাইফ হাসান। হি হ্যাজ বিন আ বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অফ লেট, এবং গতকালও কিন্তু উনি আসলে বড় সংগ্রহ করতে পারেননি। সাইফ হাসানের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই দুর্বলতার জায়গা আমার মনে হচ্ছে যে উইদিন স্টাম্পস বা ক্লোজ টু দ্য বডি এরকম ডেলিভারিগুলোতে আমরা টি20তে দেখেছি সাইফ হাসানকে ফ্লিক শট খেলে নেগোশিয়েট করতে, কিন্তু যেহেতু ওডিআই ক্রিকেট একটু বড় পরিসরের খেলা, ইনিংসটা একটু লম্বা করার অ্যান্টিসিপেশন থাকে প্রত্যেক ব্যাটারিরই, তো সেখানে কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতে গিয়ে সাইফ হাসান এই জায়গাটাতে বেশ স্ট্রাগল করছেন। তো আমার মনে হয় যে সাইফ হাসানকে তার ন্যাচারাল ইনস্টিংক্টে ফেরত যাওয়া উচিত। যেভাবে উনি টি20তে সফল হয়েছিলেন সেভাবেই উনি যদি খেলেন, আর তা যদি না হয় আমার মনে হয় হি শুড মেক ওয়ে ফর সৌম্য সরকার, কজ সৌম্য সরকার কিন্তু লাস্ট যে কয়েকটা ওডিআই খেলেছেন বেশ ভালো ফর্মেই ছিলেন। তো আমার মনে হয় যে 2027 সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার ইটস হাই টাইম ফর হিম। তো সাইফ হাসানের এই দুর্বলতার জায়গাটা নিয়ে আসলে তাকে কাজ করতে হবে ভবিষ্যতে যদি ওডিআই ফরম্যাটে উনি ওনার কেরিয়ারটা বড় করতে চান। আরেকটা যেটা দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে লিটন কুমার দাস। হোয়াইট বল ক্রিকেটে উনি বরাবরই স্ট্রাগল করছিলেন এবং নতুন বলের যে মুভমেন্টটা, আর্লি মুভমেন্টটা থাকেন সেটার সাথে কোপ আপ করতে না পারার জন্য কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে মিডল অর্ডারে খেলাচ্ছেন। বাট ইয়েট আমরা দেখতে পাচ্ছি যে স্পিনের বিরুদ্ধে কিন্তু মিডল অর্ডারে লিটন দাসকে আমরা স্ট্রাগল করতে দেখছি। আপনি যদি স্ট্রাইক রোটেশনের কথা বলেন বা ছোট ছোট স্টার্টগুলোকে বড় ইনিংসে কনভার্ট করা, এই সব জায়গায় কিন্তু আসলে আমরা তাকে ফেল করতে দেখছি বারংবার। তো লিটন দাস এবং সাইফ হাসান এই দুইটা প্রথম ওডিআই শেষে ব্যাটিং ইনিংসে বাংলাদেশের একটা কনসার্নের জায়গা থাকবে। নাজমুল হোসেন শান্ত, আমি সবসময় বলে আসি যে নাজমুল হোসেন শান্ত আসলে যখনই বড় সংগ্রহ পান বাংলাদেশ একটা মোটামুটি ফর্মিডেবল স্কোর দাঁড় করাতে সক্ষম হন। যদিও গতকালকে তার ডিসমিসালটা বেশ সফট ছিল, আসলে ম্যাট রান শট ডেলিভারিতে লং অফের উপর দিয়ে আসলে বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে উনি হোল্ড আউট হন। আমার মনে হয় শান্ত নিজেও খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। গতকালকে কিন্তু সেঞ্চুরিটা আসলে উনি করতে পারতেন বা ওরকম কিন্তু একটা সিচুয়েশন ছিল। এখন যদি আমরা বলতে চাই যে আসলে যে দুটো দলের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে যার জন্য অস্ট্রেলিয়া এত বড় ব্যবধানে পরাজিত হলো, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে বোলিং, এবং পার্টিকুলারলি যদি বলতে চাই ফাস্ট বোলিং। যেই এক্সট্রা বিট অফ পেস বাংলাদেশের ফাস্ট বোলাররা জেনারেট করেছেন অ্যাপার্ট ফ্রম নাহিদ রানার কথা আমরা পরে আসছি। আপনি যদি তাসকিন আহমেদের কথা বলেন, লাস্ট কিছু সিরিজে যেটা আমরা পাকিস্তান, উইন্ডিজ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখে এসেছি, তাসকিন আহমেদের পেসটা কিন্তু কিছুটা লো আমরা দেখতে পেরেছি, অ্যারাউন্ড 130-132 kph অ্যাভারেজ স্পিড তার এরকম ছিল। কিন্তু গতকালকে ম্যাট শটকে ফার্স্ট যেই ডেলিভারিতে উনি আউট করলেন সেখানে কিন্তু আমরা বাড়তি কিছুটা পেস দেখতে পেরেছি। সেই বলটা ছিল অ্যারাউন্ড 137 km/h। সো তাসকিন আহমেদের এই হারিয়ে যাওয়া পেসটা একটু ব্যাক করছে। আমি আগের সিরিজগুলোতেও ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম যে যখনই তাসকিন আহমেদ তার এই যে এক্সট্রা বিট অফ পেস এই জিনিসটা রিগেইন করবে তখন কিন্তু উনি অনেকটা লিথাল হবেন। এবং গতকালকে কিন্তু আসলে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপের যেই ধসের শুরুটা সেটা কিন্তু তাসকিন আহমেদের হাত থেকেই হয়েছে। অ্যান্ড
হুইচ ইজ কোয়াইট এ গুড সাইন ফর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। এখন যদি আমরা আসি নাহিদ রানার কথায়, হোয়াট আ সেন্সেশন হি হ্যাজ বিন ফর বাংলাদেশ ক্রিকেট। আমি আশা করছিলাম যে যেহেতু অস্ট্রেলিয়া তারা তাদের হোম গ্রাউন্ডে পেস কন্ডিসিভ উইকেটে খেলে অভ্যস্ত, আমার মনে হচ্ছিল যে নাহিদ রানাকে তারা একটু বেটার ওয়েতে হয়তো নেগোশিয়েট করতে পারবে, পার্টিকুলারলি জশ ইংলিশ এবং কুপার কনেলির কথা, যেটা আমি বলেছিলাম যে তারা হয়তো নাহিদ রানার এই শর্ট অফ লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ ডেলিভারিগুলোকে খুব ইজিলি আসলে নেগোশিয়েট করতে পারবে, কিন্তু নাহিদ রানা প্রুভড আস রং। এবং জশ ইংলিশ যদিও শুরুতে উনি নাহিদ রানের ক্ষেত্রে কিছুটা সাফল্য পাচ্ছিলেন, আলটিমেটলি কিন্তু আসলে তার ডেলিভারিতেই তাকে বিদায় দিতে হচ্ছে। তো আমি যদি বলতে চাই যে অস্ট্রেলিয়ান ব্যাটিং ইনিংসে কি টার্নিং পয়েন্ট কোনটা ছিল, তাহলে অবশ্যই জশ ইংলিশের সেই উইকেটটা, কজ আর্লি দুটো উইকেট পড়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচে বেশ ভালোভাবে কামব্যাক করছিল এবং অ্যারাউন্ড 10th ওভার তারা ছিল 51 for 2। তখন আসলে জশ ইংলিশের উইকেটটা ম্যাচে বাংলাদেশকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসে। এখন যদি দুটো দলের পেস অ্যাটাকের মধ্যে আমি পার্থক্য দেখতে চাই যে গতকালকে তাদের পারফরমেন্সে পার্থক্যটা কেন হয়েছে, তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ল্যাক অফ পেস ফর অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার্স, আরেকটা হচ্ছে কোন লাইন বা লেন্থে বল করতে হবে। আমরা যদি পিচ ম্যাপ দেখি নাহিদ রানার বোলিংয়ের এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করি ন্যাথান এলিসের পিচ ম্যাপের সাথে, দেখবো তারা দুজনেই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের বোলার। ন্যাথান এলিস কিন্তু অনেকটা চেঞ্জ অফ পেস, ব্যাক অফ হ্যান্ড ডেলিভারি এগুলোর উপর আসলে জোর দিয়ে থাকেন, সেই জন্য আমরা দেখতে পারবো ন্যাথান এলিস কিন্তু কিছুটা ফুলিশ লেন্থে বোলিং করেছেন এবং যার জন্য বাংলাদেশ কিন্তু অনেকটা ইজিলি স্কোর করতে সক্ষম হয়েছে, যেহেতু উইকেটটা ট্রু পেস্ট উইকেট ছিল। যদি স্লো উইকেট হতো তাহলে এখানে ফুলিশ লেন্থের ডেলিভারিগুলো কিন্তু ভিতে খেলতে ব্যাটাররা কিছুটা স্ট্রাগল করে থাকেন। সো অস্ট্রেলিয়াতে এই ধরনের ফাস্ট বোলাররা খুব কম রয়েছেন এই স্কোয়াডে, যারা আসলে ট্রু উইকেটে গুড লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ এই ধরনের লেন্থে বল করতে পারে এবং ব্যাটসম্যানদেরকে স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে বাধ্য করতে পারে। আপনি যদি মোস্তাদেক হোসেন সৈকতের দিকে তাকান বা আমরা নাজমুল হোসেন শান্তর ওয়াগন হুইলের দিকে দেখি, তাদের কিন্তু সবচেয়ে বেশি স্কোরিং শট কিন্তু আমরা দেখতে পারবো যে ভিতে। সো হুইচ ওয়াজ কোয়াইট ইজিয়ার ফর দেম যে ভিতে বা সোজাসুজি শটে নেগোশিয়েট করে, যেহেতু বলটা খুব ভালো মতো ব্যাটে আসছিল। তো এখন যদি আমি বলতে চাই যে অস্ট্রেলিয়াকে সামনের ম্যাচে কম্পিটিটিভ হতে গেলে কি করতে হবে, আমার মনে হয় তারা তাদের টিম কম্বিনেশনটা নিয়ে একটু চিন্তা করতে পারে। বেন ডরসাইস রয়েছেন লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, আমার মনে হয় উনি স্কোয়াডে অ্যাড হলে কিছুটা ভ্যারিয়েশন হয়তো অস্ট্রেলিয়ান পেস অ্যাটাক পেতে পারে। সেই ক্ষেত্রে জ্যাভিয়ার বাটলেটকে হয়তো জায়গা করে দিতে হতে পারে তার জন্য, কজ জ্যাভিয়ার বাটলেটকে কালকে আমরা বেশ খরচে দেখেছি, পাশাপাশি ব্যাট হাতে যে লং হ্যান্ডেলে ব্যাট করার সক্ষমতাটা উনি রাখেন, সেখানে কিন্তু আমরা তাকে গতকালকে ফেল করতে দেখেছি। সো বেন ডরসাস হি কুড ইদার কাম ইন প্লেস অফ লিয়াম স্কট দ্য ডেবিউট্যান্ট অর জ্যাভিয়ার বাটলেট। আমার মনে হয় এই একটা জায়গায় অস্ট্রেলিয়াকে অবশ্যই চেঞ্জ আনতে হবে। পাশাপাশি তারা তাদের ব্যাটিং অর্ডারটা নিয়ে হয়তো একটু চিন্তাভাবনা করতে পারে। অ্যালেক্স কেয়ারিকে আমরা দ্রুত গতির বলে বেশ স্ট্রাগল করতে দেখেছি, সেই জন্য আসলে গতকালকে তাকে মিডিল অর্ডারে খেলানো হয়েছে, আমার মনে হয় হুইচ ওয়াজ কোয়াইট এ গুড মুভ। কিন্তু কুপার কনলিকে আমার মনে হয় যে একদম নতুন বলে তাকে এক্সপোজ না করে যখন আসলে নাহিদ রানা অ্যাজ এ ফার্স্ট চেঞ্জ বোলার খেলতে নামবেন, তখন আসলে আমি বলতে চাচ্ছি যে জশ ইংলিশ এবং কুপার কনলি তারা দুজন যদি নাহিদ রানার স্পেলটাকে নেগোশিয়েট করতে থাকেন বা মিডিল ফেজে ব্যাট করেন, আমার মনে হয় সেটা অস্ট্রেলিয়ার জন্য মঙ্গলজনক হতে পারে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে তানভীর ইসলামকে গতকালকে নেওয়া হয়েছিল, এই কথাটা মাথায় রেখে যে অস্ট্রেলিয়ান লাইন আপে বেশ কয়েকজন ডানহাতি ব্যাটার রয়েছেন এবং কিছু কি ম্যাচ আপসের কথা চিন্তা করে যে তানভীর ইসলাম হয়তো বাড়তি সুবিধা পেতে পারেন, বাড়তি কিছু উইকেট হয়তো পাবেন, রিশাদ হোসেনের জায়গায় তাকে খেলানো হয়েছিল সেজন্য। তো আমার মনে হয় যে যেহেতু উইনিং কম্বিনেশন রয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা হয়তো সেকেন্ড ওডিআইতে ভাঙতে চাবে না আনটিল কোনো পেসাররা ইনজুর্ড হয়। সেকেন্ড ওডিআইতে কি ব্যাটেলের কথা যদি আমরা ভাবতে চাই বা দেখতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমি চাইবো বা আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার নতুন বলে যারা বোলিং করবে তাদের সাথে তানজিদ হাসান তামিমের একটা ভালো লড়াই হয়তো হতে চলেছে এবং এই ব্যাটেলে যারা জয়লাভ করবে ম্যাচে কিন্তু তারা আসলে অনেকটাই এগিয়ে যাবে। কজ আপনি দেখবেন যে তানজিদ হাসান তামিম ডেসপাইট অস্ট্রেলিয়ার নতুন বলের বোলাররা ল্যাটারাল মুভমেন্ট পাওয়া সত্ত্বেও উনি কিন্তু তার অ্যাটাকিং ইনস্টিংক্টের মাধ্যমে সেই ফেসটা খুব ভালো মতো পার করে এবং বাংলাদেশ কিন্তু একটা ব্রিস্ক স্টার্ট পেয়ে যায়। তো অস্ট্রেলিয়া যদি নেক্সট ওডিআইতে তানজিদ হাসান তামিমের উইকেটটা দ্রুত তুলে নেয়, আমার মনে হয় যে তারা
একটা মোটিভেশন পাবে যে ম্যাচটাতে তারা কম্পিটিটিভ হতে পারে কিনা। আরেকটা জায়গা আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে, দ্যাট উড বি দ্য স্পিনার্স অফ অস্ট্রেলিয়া ভার্সেস তাহিদ হৃদয় অ্যান্ড লিটন দাস। কারণ মিডিল ফেস কিন্তু আসলে ইনিংসের টোটাল ফ্লোটা কন্ট্রোল করে এবং মিডিল অর্ডার ব্যাটিংটাকে কিন্তু আমরা আসলে একটা ব্যাটিং লাইনআপের ইঞ্জিন রুমও বলে থাকি। তো সেই জায়গায় লিটন কুমার দাস, অ্যাডাম জাম্পা, ম্যাট রেনশ, ম্যাথিউ শট এই স্পিনারদের বিরুদ্ধে আসলে কেমন করেন সেটা একটা দেখার জায়গা রয়েছে। এখন যদি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে আসি তাহলে এখানে কি ব্যাটেল হতে চলেছে জশ ইংলিশ এবং কুপার কনলির সাথে নাহিদ রানার যে লড়াইটা, যেটা আমরা ফার্স্ট ওডিআইতেও দেখেছিলাম যে জশ ইংলিশ এবং নাহিদ রানার দুর্দান্ত একটা লড়াই ছিল। জশ ইংলিশ কিন্তু ব্যাক টু ব্যাক বাউন্ডারি হিট করার পর আসলে ডিসমিসড হন নাহিদ রানার বলে। তো আমার মনে হয় এই ব্যাটেলটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে থাকবো। তো অল ইন অল আই হোপ এবং আমরা আসলে সবাই অ্যাজ এ নেশন এক্সপেক্ট করছি যে নেক্সট ওডিআইতে বাংলাদেশ আসলে সিরিজটা সিল করবে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বায়োলেটারাল ওডিআই সিরিজে আমরা প্রথম জয় পেতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।